So let's discuss about the concept of governance. So যখন আমরা গভর্নেন্সের কথা বলি, সো প্রথম প্রশ্ন আমাদের চলে আসে যে আমরা কর্পোরেট মানে গভর্নেন্স বলতে আসলে আমরা কি বুঝি। সো যখন আমরা গভর্নেন্সের কথা বলছি, সো ইট ইজ এ প্রসেস. So it is a process of what? It is a process of decision making and the process by which decisions are implemented. সো একটা কোম্পানি যখন বিভিন্ন ধরনের ডিসিশন নেয়, স্পেশালি বোর্ড লেভেলে যে ডিসিশনগুলো হয় বা সিনিয়র ম্যানেজমেন্ট লেভেলে যে ডিসিশনগুলো হয়, সেখানে খেয়াল করে দেখবেন অনেক স্ট্র্যাটেজিক মিশন ক্রিটিক্যাল ডিসিশনগুলো হয় এবং এই ডিসিশন মেকিংয়ের একটা প্রসেস আছে। সেই ডিসিশন মেকিংয়ের প্রসেসগুলো কী এবং সেই ডিসিশনগুলো নেওয়ার পরে সেগুলো কিন্তু ইমপ্লিমেন্ট করা হয়, সেই ইমপ্লিমেন্টেশনের প্রসেসগুলো কী, সেগুলোই হচ্ছে আলটিমেটলি গভর্নেন্সের পার্ট। সো অনেক কোম্পানিতে দেখা যায় এই প্রসেসগুলো অনেক স্মুথ এবং এখানে দেখা যায় যে প্রসেসগুলো দেখলে বোঝা যায় দ্য কোয়ালিটি অফ দ্য কোম্পানি, কোয়ালিটি অফ দ্য বোর্ড ইজ অনেক ভালো। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক কোম্পানি দেখবে যে প্রসেসে এমন মিসম্যাচ আছে যেটার কারণে দেখা যায় অনেক সময় অনেক রকম বড় ফ্রড হচ্ছে বা লস হচ্ছে, সেগুলো অনেক সময় চোখে পড়ে না। সো হোয়েন উই আর টকিং অ্যাবাউট কর্পোরেট গভর্নেন্স, আমরা তো আসলে কনসেপ্ট অফ গভর্নেন্স যখন বলছি, এই গভর্নেন্সের কনসেপ্টটা তো আসলে সবার জন্য প্রযোজ্য। অ্যান্ড এই গভর্নেন্সটা যখন একটা কর্পোরেটে চলে আসে, তখনই সেটা আমরা বলছি কর্পোরেট গভর্নেন্স। সো যখন আমরা কর্পোরেট গভর্নেন্সের কথা বলছি, সো ইট ইজ দ্য সিস্টেম by which business corporations are directed and controlled. So যেই সিস্টেমের মাধ্যমে বিজনেস কর্পোরেশন এবং বিজনেস কর্পোরেশনগুলো ডাইরেক্টেড হচ্ছে, যে সিস্টেমের মাধ্যমে কন্ট্রোল হচ্ছে, সেটার কথা বলা হচ্ছে। সো দেয়ার শুড বি আ স্ট্রাকচার এবং দ্যাট স্ট্রাকচার উইল স্পেসিফাই যে বিভিন্ন যে পার্টিজ আছে তাদের রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিসগুলো কেমন হবে। সো রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অ্যামং দি বোর্ড, ম্যানেজার্স, শেয়ার হোল্ডার্স, স্টেক হোল্ডার্স এক্সেট্রা। সো এখানে আমরা যখন কর্পোরেট গভর্নেন্সের কথা বললাম, তাহলে আলটিমেটলি ইটস এ প্রসেস, ইটস এ সিস্টেম বাই হুইচ কর্পোরেশনসটা ডাইরেক্টেড হচ্ছে, কর্পোরেশনসটা কন্ট্রোল হচ্ছে এবং এখানে বিভিন্ন পার্টি, বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে, লাইক শেয়ার হোল্ডার, বোর্ড, ম্যানেজমেন্ট, সো তাদের যে রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিসগুলো আছে সেইগুলোকে স্পেসিফাই করা হচ্ছে প্রসেসের মাধ্যমে। তাহলে আমরা যদি কর্পোরেট গভর্নেন্সের ইম্পর্টেন্সটা আমরা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে বুঝতে চাই, আসলে কর্পোরেট গভর্নেন্সটা আসলে প্রত্যেকটা কোম্পানির জন্যই ইম্পর্টেন্ট। যে কোনো কোম্পানি নিয়েই আপনি অ্যানালিসিস করেন না কেন, তাদের জন্য কর্পোরেট গভর্নেন্স ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট a topic. And when it comes to financial institutions like companies in the financial services industry, সেটা হতে পারে কমার্শিয়াল ব্যাঙ্কস, হতে পারে নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস অথবা ইন্স্যুরেন্স কোম্পানি, হুএভার। সো আলটিমেটলি সেক্ষেত্রে খেয়াল করে দেখবেন যে ফর ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ইন্ডাস্ট্রির জন্য কর্পোরেট গভর্নেন্সটা আরও বেশি গুরুত্বপূর্ণ। তার কারণটা কি হতে পারে? তার একটা কারণ হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো, লাইক যখন আমরা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বলছি, এখানে ব্যাংক এবং এনবিএফআই সবাইকেই আমরা বলছি। সো এই ব্যাংক এবং এনবিএফআই তাদের একটা ডমিনেন্ট পজিশন আছে ফাইন্যান্সিয়াল সিস্টেমে। সো যখন কোনো ফাইন্যান্সিয়াল সিস্টেম যদি কলাপস করে, অথবা যদি ব্যাংক অথবা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো যদি কলাপস করে, তাহলে দেখা যাচ্ছে যে ওভারঅল ফাইন্যান্সিং অফ দ্য কর্পোরেশন সেটা ব্যাহত হয়। ফাইন্যান্সিয়াল সিস্টেম কলাপস করলে সেভিংস ফরমেশন হয় না, ইনভেস্টমেন্ট হয় না। সো তখন একটা ক্যাওটিক সিচুয়েশন হয়, যে কারণে ফাইন্যান্সিয়াল সিস্টেমে যেহেতু ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দে রিপ্রেজেন্ট এ বিগ পার্ট, তাদের যেহেতু ডমিনেন্ট পজিশন আছে, সো এই কারণে তাদের কর্পোরেট গভর্নেন্সটা, কোয়ালিটি কর্পোরেট গভর্নেন্স থাকা ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো মোস্টলি দেখা যাচ্ছে, ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি পাবলিকলি লিস্টেড কোম্পানি। এখানে অনেক শেয়ার হোল্ডার আছে যারা ওন করছে, এখানে আদার স্টেক হোল্ডার্স আছে লাইক গভর্নমেন্ট, কাস্টমার্স, তারপরে এমপ্লয়িজ, এভরিওয়ান। সো we have to protect the interest of all the stakeholders. Different stakeholders, their interest different, so সেটাকে প্রোটেক্ট করা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড এগুলো করতে গেলে উই হ্যাভ টু এনশিওর যে দেয়ার ইজ এথিক্যাল বিহেভিয়ার একটা প্র্যাকটিস হচ্ছে। সো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সকল কোম্পানির গভর্নেন্স লেভেল ভেরি ভেরি পুয়ার, সেখানে দেখবেন অনেক আনএথিক্যাল অ্যাক্টিভিটিস হয়ে থাকে, আনএথিক্যাল বিহেভিয়ার আমরা দেখতে পারি। সো উই হ্যাভ টু এনশিওর ethical behavior in the financial institutions, and এই কাজগুলো করতে গেলে উই নিড ট্রান্সপারেন্সি, উই নিড ডিসক্লোজার্স। সো খেয়াল করে দেখবেন যে আমাদের
আমরা যখন কাজ করি পদে পদে বিভিন্ন জায়গায় আমাদেরকে কিন্তু ডিসক্লোজার দিতে হয়, এবং এই যে আমাদেরকে ডিসক্লোজার দিতে হচ্ছে, এবং যত আমি ডিসক্লোজার বেশি দিচ্ছি তত কিন্তু আমি ট্রান্সপারেন্সিটাকে এনশিওর করছি। সো টু এনহ্যান্স দ্য ট্রান্সপারেন্সি অ্যান্ড ডিসক্লোজার, সেটার জন্য আলটিমেটলি কর্পোরেট গভর্নেন্সের ইম্পর্টেন্স অনেক বেশি। টু এনশিওর ইফেক্টিভ রিস্ক ম্যানেজমেন্ট, সো যখন আমরা রিস্ক ম্যানেজমেন্টের কথা বলছি, সো রিস্ক ম্যানেজমেন্টের মধ্যে মার্কেট রিস্ক পড়ে যায়, অপারেশনাল রিস্ক পড়ে যায়, ক্রেডিট রিস্ক পড়ে যায়। সো অল কাইন্ডস অফ রিস্কে যখন আমরা ম্যানেজ করতে চাই, ইফ উই ওয়ান্ট টু স্ট্যাবলিশ অ্যান ইফেক্টিভ রিস্ক ম্যানেজমেন্ট system, so good quality corporate governance is important. Without a good corporate governance, effective risk management system কে establish করা যাবে না, এবং তা যদি না যায় সেক্ষেত্রে লং টার্ম সাস্টেইনেবিলিটি অফ দ্য কোম্পানি সেটা ব্যাহত হবে। সো টু প্রমোট লং টার্ম সাস্টেইনেবিলিটি অফ দ্য কোম্পানি উই নিড টু have a very good quality corporate governance, এবং at the same time to mobilize fund from saver to investors. ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসগুলোর তো কাজই এটা, তারা সেভারদের কাছ থেকে ফান্ড নিয়ে যারা ইনভেস্টমেন্ট করছে তাদেরকে হয়তো লেন্ডিং করছে বা ইনভেস্টমেন্ট করছে। সো সেই ক্ষেত্রে সেই ফান্ডগুলোকে মোবিলাইজ করা এবং সে সঠিকভাবে চ্যানেলিং করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। উইদাউট গুড কর্পোরেট গভর্নেন্স সেইটাও কিন্তু ব্যাহত হয়ে থাকে। এরপরে আমরা দেখব সেভারাল আসপেক্টস অফ গুড কর্পোরেট গভর্নেন্স। সো যখন আমরা গুড কর্পোরেট গভর্নেন্সের কথা বলছি, সো গুড কর্পোরেট গভর্নেন্সের কোন কোন আসপেক্টগুলো বিদ্যমান থাকে। অলরেডি উই টকড অ্যাবাউট ট্রান্সপারেন্সি। সো ডিসিশন মেকিং প্রসেসে যদি ট্রান্সপারেন্সি না থাকে, প্রপার যদি রিপোর্টিং না থাকে, প্রপার কমিউনিকেশন যদি না থাকে উইথ দ্য স্টেক হোল্ডার্স, তাহলে খেয়াল করে দেখবেন যে কোয়ালিটি অফ দ্য কর্পোরেট গভর্নেন্স ব্যাহত হয়। সো ফর আ গুড কর্পোরেট গভর্নেন্স উই নিড টু হ্যাভ ট্রান্সপারেন্সি, এবং সে কারণেই দেখা যায় যে ফাইন্যান্সিয়াল যে ইনস্টিটিউশনগুলো লাইক ব্যাংক, এনবিএফআই, এদের অনেক বেশি ডিসক্লোজার দিতে হয়। অ্যান্ড দেয়ার শুড বি ক্লিয়ার লাইন্স অফ রেসপন্সিবিলিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। অনেক কোম্পানিতেই দেখবেন যদি অ্যাকাউন্টেবিলিটি প্রপারলি না থাকে, তখন দেখা যায় যে কাজের মধ্যে দেখবেন যে প্রপার ইয়েটা আসে না, মানে আপনি তো অ্যাকাউন্টেবল করতে পারছেন না কাউকে, কে ভালো করলো কে খারাপ করলো, বা কেউ খারাপ করলে তাকে অ্যাকাউন্টেবল করতে পারছেন না। সো সেক্ষেত্রে প্রপার লাইন অফ রেসপন্সিবিলিটি, প্রপার স্ট্রাকচার থাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট, সো দ্যাট ইন্ডিভিজুয়ালস ইন এ পজিশন অফ অথরিটি, তাদেরকে যদি আমরা রেসপন্সিবল করতে না পারি ফর দেয়ার অ্যাকশনস, তাহলে কিন্তু কোম্পানির কোয়ালিটি ডিটেরিয়েট করবে এবং কোম্পানির কর্পোরেট গভর্নেন্স ব্যাহত হবে। অ্যানাদার আসপেক্ট অফ কর্পোরেট গভর্নেন্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্স। সো ইন্ডিপেন্ডেন্স বলতে বোঝানো হচ্ছে এখানে যে ম্যানেজমেন্ট আছে, সেই ম্যানেজমেন্ট শুড বি ইন্ডিপেন্ডেন্ট ফ্রম দ্য ইনফ্লুয়েন্স অফ বোর্ড, অথবা ফ্রম দ্য ইনফ্লুয়েন্স অফ পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থেকে বা ইন্টারফিয়ারেন্স থেকে ইন্ডিপেন্ডেন্ট হবে। অনেক ক্ষেত্রেই দেখা যায় আমাদের অনেকগুলো ব্যাংকের অনেক অ্যাক্টিভিটিতে আমরা অনেক সময় দেখি যে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থেকে তারা ইন্ডিপেন্ডেন্ট হতে পারে না, যে কারণে দেখা যায় যে ব্যাংকগুলো অনেক সাফারিং হয় ইন দ্য লং টার্ম। সো যে কারণে আমরা এগুলো দেখি, তার একটা কারণটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় পলিটিক্যাল ইনফ্লুয়েন্স বা বোর্ড অফ ডাইরেক্টরদের অনেক ইনফ্লুয়েন্স থাকে। সো সেই ইনফ্লুয়েন্স যাতে না থাকে, ব্যাংক যাতে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে, সেই আসপেক্টটা ইজ এ পার্ট অফ গুড কর্পোরেট গভর্নেন্স। অলসো দেয়ার শুড বি আ ফেয়ারনেস, সো উই শুড ট্রিট অল স্টেক হোল্ডার্স ফেয়ারলি। এখানে একটা কথা মনে রাখবেন, ফেয়ারলি ডাজন্ট মিন ইকুয়ালি। ফেয়ারলি মিনস যার যতটুকু রেসপেক্ট, যার যতটুকু পাওনা, যার যেটা ক্লেইম, সেইটাকে সেভাবে দেওয়া, এবং সবার তো ক্লেইম একরকম না। সো উইদাউট ডিসক্রিমিনেশন অর বায়াস, এগুলো না করে আমরা যদি ফেয়ারলি স্টেক হোল্ডারদের ডিল করি, সেই আসপেক্টের কথা বলা হচ্ছে। অ্যানাদার আসপেক্ট অফ গুড কর্পোরেট গভর্নেন্স হচ্ছে proper ethical behavior. We already talked about that. So we should have a strong ethical culture. So companies need to build a very strong ethical culture with clear values and standards that are enforced throughout the organization. So একটা কোম্পানিতে যদি প্রপার কালচার না থাকে, প্রপার ভ্যালু না থাকে, এথিক্যাল বিহেভিয়ার যদি প্র্যাকটিস করা না হয়, সেই ক্ষেত্রে কিন্তু কোম্পানি এফেক্টেড হতে পারে। এরপরে আমরা দেখব যে risk management. So companies should have robust risk management policies. So প্রত্যেকটা ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে খেয়াল করে দেখবেন যে তাদের রিস্ক ম্যানেজমেন্ট পলিসিস থাকে, রিস্ক ম্যানেজমেন্ট পলিসিস অ্যান্ড প্রসিজার্স দ্যাট ইজ ইন প্লেস টু এনশিওর দ্যাট যে সেফটি অ্যান্ড সাউন্ডনেস অফ দ্য ইনস্টিটিউশন বজায় থাকছে। সো সেই জিনিসটাকে এনশিওর করার জন্য একটা হাই কোয়ালিটি রিস্ক ম্যানেজমেন্ট পলিসিস থাকতে হবে, অ্যান্ড শুধু পলিসি থাকলে হবে না, সেই পলিসিগুলোকে কমপ্লাই করতে হবে।
ম্যানেজমেন্ট অনেক সময় দেখা যায় যে ম্যানেজমেন্টের মধ্যেই অনেক সময় দেখা যায় অনেক রকম আনএথিক্যাল বিহেভিয়ার অথবা ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস হতে পারে। সো সেটা যাতে ম্যানেজমেন্ট না করতে পারে সে কারণে দেয়ার শুড বি ওভারসাইট, ব্যাংকের বোর্ড অফ ডাইরেক্টর থাকবে, দে শুড provide effective oversight of the institution's operations, strategy and risk management. So board তো অনেক ব্রড লেভেলে কাজ করবে, সো দে ক্যান হেল্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেবল। সো তারা এমন পলিসি এবং প্রসিজার্স তৈরি করবে যেখানে হয়তো ম্যানেজমেন্ট এমন কোনো অ্যাক্টিভিটিস করতে পারবে না যেটা কোম্পানির জন্য খুব রিস্কি অথবা কোম্পানির যে অবজেক্টিভ সেটাকে ব্যাহত করে। এর পাশাপাশি দেয়ার শুড বি আদার স্টেক হোল্ডার্স এনগেজমেন্ট। সো ব্যাংকের শেয়ার হোল্ডাররা ছাড়াও দেয়ার ক্যান বি আদার স্টেক হোল্ডার্স লাইক কাস্টমার্স আর দেয়ার স্টেক হোল্ডার্স, এমপ্লয়িজ আর দেয়ার স্টেক হোল্ডার্স, রেগুলেটর ইজ এ স্টেক হোল্ডার্স। সো এই সকল গভর্নমেন্ট ইজ এ স্টেক হোল্ডার, সকল স্টেক হোল্ডারদের এনগেজমেন্টটাও গুড কর্পোরেট গভর্নেন্সেরই একটা পার্ট। সো আমরা যদি একটু দেখি যে গুড কর্পোরেট গভর্নেন্সের ক্যারেক্টারিস্টিক্সগুলো কী কী, সো সেই ক্ষেত্রে আমরা দেখব যে একটা ভালো কোম্পানি, হাই কোয়ালিটি হাইলি গভর্ন কোম্পানি, সো সেখানে খেয়াল করে দেখবেন যে সর্বপ্রথম যে কথাটা বলা হয় সেটা হচ্ছে বোর্ডের কম্পোজিশনটা কেমন। সো বোর্ডের কম্পোজিশনটা যদি এমন হয় যে দেয়ার ইজ এ ডাইভার্সিফাইড বোর্ড, এক একজন এক এক রকম এক্সপার্টিস থেকে আসছে, এক একজনের এক এক জায়গায় দক্ষতা আছে, এক একজনের এক এক রকম এক্সপেরিয়েন্স। সো ডাইভার্স সেট অফ যদি আপনার বোর্ড মেম্বার্স হয় সেই ক্ষেত্রে এইটা কিন্তু দ্যাট ইজ এ ভেরি গুড, দ্যাট ইজ এ গুড ক্যারেক্টারিস্টিক্স অফ আ গুড গভর্নেন্স। সো যখনই আমরা একটা কোম্পানি দেখব, সো আমরা তাদের বোর্ডের কম্পোজিশনটা দেখব এবং বোর্ডের মধ্যে ডাইভার্সিটি থাকাটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অলরেডি বলেছি ডাইরেক্টরদের ইন্ডিপেন্ডেন্স থাকতে হবে এবং এই ক্ষেত্রে যদি এরকম হয় যে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরদের সংখ্যার কথা বলা হয় অনেক সময় যে একটা সার্টেন লেভেল অফ ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর থাকতে হবে, সো দ্যাট দে ক্যান লুক অ্যাট দ্য কোম্পানি ফ্রম আ ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ। কারণ যারা অলরেডি কোম্পানির ওনার অথবা সিগনিফিকেন্ট ওনারশিপ আছে তারা অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেক রকম বায়াসেস তাদের মধ্যে কাজ করে। অ্যান্ড সামওয়ান কামিং ফ্রম আউটসাইড হু ডাজন্ট হ্যাভ এনি রিলেশন উইথ দ্য কোম্পানি, হু ইজ ইন্ডিপেন্ডেন্ট ফ্রম দ্য কোম্পানি, তার শেয়ার হোল্ডিং নাই, তার এমন কোনো বেনিফিটস নাই, সো আলটিমেটলি সেখানে সে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে কোম্পানিটা দেখতে পারে। সো যত পোর্শন অফ ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের সংখ্যা যত বেশি থাকে সেটাকে তত বেশি ভালো কর্পোরেট গভর্নেন্স বলা হয়। অডিটরের ইন্ডিপেন্ডেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে একটা কোম্পানি যদি এমন কোনো অ্যাক্টিভিটিস করে যেটা নিয়ম বহির্ভূত অথবা অ্যাকাউন্টিং কোনো ম্যানিপুলেশন করলো অথবা ফ্রডুলেন্ট কোনো অ্যাক্টিভিটিস হলো, সো অডিটর অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সেই অডিটিংগুলো যখন করে অডিটিংয়ের মধ্যে অনেক কিছু চলে আসে। এখন এই অডিটর যদি ইন্ডিপেন্ডেন্ট না হয়, অডিটর যদি নিজেই ইনফ্লুয়েসড হয়, সো দ্যাট ইজ নট আ ক্যারেক্টারিস্টিক অফ আ গুড কর্পোরেট গভর্নেন্স। সো হাই কোয়ালিটি অডিটর দিয়ে অডিট করানোটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে কারণে একটা কোম্পানি যখন আমরা অ্যানালিসিস করি, একটা কোম্পানি যখন আমরা দেখি, তখন আমরা অডিটরকে এটাও দেখার চেষ্টা করি, অ্যান্ড গুড নেম, গুড অডিটর ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং যারা দেখা যাচ্ছে যে হাই কোয়ালিটি অডিটর ইউজ করছে না, তখন তাদের ইন্টেনশন অথবা কেন এই হাই কোয়ালিটি অডিটর ইউজ করছে না সেটা একটু প্রশ্নবোধক হয়ে থাকে। ক্যারেক্টারিস্টিক্স অফ গুড কর্পোরেট গভর্নেন্সের মধ্যে অ্যানাদার পার্ট হচ্ছে শেয়ার হোল্ডারদের রাইট। সো শেয়ার হোল্ডারদের যে রাইটটা আছে, ধরেন আমরা কমন শেয়ার হোল্ডারদের কথা যখন বলি, সো দে হ্যাভ ভোটিং রাইট, তারা ভোট দিতে পারে, তারা মেজর কোনো ডিসিশনে ভোট দিতে পারছে। সো শেয়ার হোল্ডার্সরা একত্রিত হয়ে ফুল বোর্ডকে চেঞ্জ করে ফেলতে পারে। সো সেই শেয়ার হোল্ডারদের যে রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, সেটা এমন রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস থাকতে হবে যেটা কোম্পানির লং টার্ম সাস্টেইনেবিলিটির জন্য ভালো এবং এটা এনশিওর করে একটা হাই কোয়ালিটি বোর্ড ইজ ইন প্লেস অ্যান্ড অলসো দ্যাট বোর্ড ইজ এমপ্লয়েড হাই কোয়ালিটি ম্যানেজমেন্ট সো দ্যাট কোম্পানি রানস প্রপারলি। Good quality risk management, highly efficient risk management is very important characteristics of a good corporate governance, because একটা কোম্পানি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস যেহেতু দেখা যায় যে হাইলি লেভার্ড কোম্পানিজ, লাইক তাদের দেখা যায় যে ক্যাপিটালের অংশ খুব কম বাট অ্যাসেটের পরিমাণ অনেক বেশি, সো একটু লস হইলেই কিন্তু সেটা কোম্পানির টোটাল ক্যাপিটালকে এফেক্ট করে এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় কোম্পানির গোয়িং কনসার্নের চলার যে একটা এবিলিটি সেটাকে অনেক সময় ব্যাহত হয়। এখন সেগুলো থেকে মুক্ত থাকার জন্যই হাই কোয়ালিটি রিস্ক ম্যানেজমেন্ট পলিসিস অ্যান্ড প্রসিজার থাকতে হবে এবং সেগুলোকে মেনে চলতে হবে। এখন যদি আমরা মেনে চলি, যদি আমরা হাই কোয়ালিটি গভর্নেন্সকে এস্টাবলিশ করতে পারি, প্রথম দিকে মনে হয় লুকিং অ্যাট দোজ যে এগুলো কস্ট, বাট হোয়াট আর দ্য বেনিফিটস? ডেফিনেটলি দেয়ার ইজ সাম
দেয়ার আর বেনিফিটস অফ গুড কর্পোরেট গভর্নেন্স। সো তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে বেটার ডিসিশন মেকিং। সো আপনার যখন একটা হাই কোয়ালিটি কর্পোরেট গভর্নেন্স থাকবে, বেটার প্রসিজার থাকবে এবং সেই প্রসেসগুলোকে আপনি মেনে চলবেন, তখন আপনার ডিসিশন মেকিংটা অনেক ভালো হবে। সো ডিসিশন মেকিংয়ের একটা ইম্প্যাক্ট এখানে থাকছে। সেকেন্ড হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করতে পারবেন। সো যত আপনি ইমপ্রুভড অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করতে পারবেন, তত কোম্পানির অপারেশনস অনেক স্মুথ হবে, কোম্পানি প্রপারলি রান করবে এবং ডিজাস্টার কম হবে। সো আলটিমেটলি বিকজ ইউ হেল্ড রেসপন্সিবল ফর ইয়োর অ্যাকশনস। সো যত হাই কোয়ালিটি কর্পোরেট গভর্নেন্স আমরা স্ট্যাবলিশ করতে পারবো, সিনিয়র ম্যানেজমেন্ট অ্যান্ড অল এমপ্লয়িজকে আমরা অ্যাকাউন্টেবল করতে পারবো ফর দেয়ার অ্যাকশনস। সো তখন তারা যখন ডিসিশন নিবে আরও অনেক ভেবে চিনতে ভালোভাবে ডিসিশনগুলো নেবে, আরও কেয়ারফুলি ডিসিশনগুলো নেবে। দেন উই গেট কনফিডেন্স ফ্রম আদার স্টেক হোল্ডার। একটা কোম্পানিতে যখন ভালো কর্পোরেট গভর্নেন্স প্র্যাকটিসেস থাকে, তখন স্টেক হোল্ডাররাই বলবে যে হ্যাঁ, এই কোম্পানির প্র্যাকটিসেস, কালচার, এগুলো হাই কোয়ালিটি কালচার। সো সেটাকে স্টেক হোল্ডাররা পছন্দ করে এবং তাদের কনফিডেন্স অন দ্যাট কোম্পানি বেড়ে যায়। এবং এতে করে কি হবে, তাদের রেপুটেশন ভালো হবে। সো এনহ্যান্স রেপুটেশন ইজ অ্যানাদার বেনিফিট অফ গুড কর্পোরেট গভর্নেন্স। অ্যান্ড আমরা যদি এই জিনিসগুলোকে এনশিওর করতে পারি, তাহলে আমার রিস্ক কমে যাবে। আমরা একটু আগেই দেখলাম যে গুড কোয়ালিটি কর্পোরেট গভর্নেন্সের একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। সো যত আমরা রিস্ককে ম্যানেজ করতে পারবো, রিডিউস করতে পারবো, তত বা হাই কোয়ালিটি কর্পোরেট গভর্নেন্সের কারণে আমরা রিস্ককে বেটার ম্যানেজ করতে পারি বা রিডিউস করতে পারি। অ্যান্ড এই কাজটা যদি আমরা করি, সো গুড কর্পোরেট গভর্নেন্সের অ্যানাদার বেনিফিট হচ্ছে আমাদের ওভারঅল কোম্পানির ইফিসিয়েন্সি লেভেল বেড়ে যাবে। আর একটা কোম্পানির যত ইফিসিয়েন্সি লেভেল বেড়ে যায়, প্রোডাক্টিভিটি যত বেড়ে যায়, তত রিটার্ন বাড়ে, কস্ট কমে যায়। এবং হাই কোয়ালিটি কর্পোরেট গভর্নেন্স থাকলে আমরা তো এথিক্যাল প্র্যাকটিসেস মেনে চলবো, আমরা রুলসগুলোকে মেনে চলবো, আমাদের যত রকম অপারেশনসের রুলস অ্যান্ড রেগুলেশন বলা আছে সব কিছুই আমরা প্রপারলি মেনে চলবো। তাতে করে কি হবে, আমরা বেটার কমপ্লায়েন্স এনশিওর করতে পারবো। অ্যান্ড আমরা যত বেটার কমপ্লায়েন্স এনশিওর করতে পারবো, তত তো আসলে কমপ্লায়েন্স রিলেটেড অনেক সময় দেখা যায় কোনো কোম্পানি কোনো কিছু ব্রিচ করলে অনেক ফাইন দিতে হয়, সেগুলো হয়তো হবে না এবং হাই কোয়ালিটি ডিসিশন মেকিং প্রসেস তৈরি হবে। এতে করে কোম্পানির ওভারঅল ভ্যালু বৃদ্ধি পাবে ইন দ্য লং টার্ম। এরপরে আমরা দেখব যে এই যে কর্পোরেট গভর্নেন্সের কথা আমরা বলছি, সো আমরা কারেন্টলি অপারেট করছি এমন একটা সময়ে, যে সময় বাজেল 3 অলরেডি ইমপ্লিমেন্টেড হয়ে গিয়েছে এবং অবভিয়াসলি কিছু জায়গায় হয়তো ল্যাবস থাকতে পারে, বাট ইটস বিন প্র্যাকটিসড ফর আ লং পিরিয়ড অফ টাইম। সো শুরুতে এক সময় ছিল বাজেল 1, দেন বাজেল 2, দেন বাজেল 3। সো এই বাজেল যে ইয়েগুলো, অ্যাকর্ডগুলো, সেগুলোর যে প্রিন্সিপাল আছে রিলেটেড টু কর্পোরেট গভর্নেন্স ফর ব্যাংক, বাজেলের মধ্যে তো আসলে অনেক কিছু আছে। সো কর্পোরেট গভর্নেন্স রিলেটেড বাজেলের যে প্রিন্সিপালগুলো আছে, সেই প্রিন্সিপালগুলো আমরা পড়বো। এর মধ্যে প্রিন্সিপাল 1 হচ্ছে ওভারঅল রেসপন্সিবিলিটিস অফ দ্য বোর্ড। প্রথম তিনটাই দেখবেন যে বোর্ড রিলেটেড ম্যাটার্স। ওভারঅল রেসপন্সিবিলিটিস অফ দ্য বোর্ড, বোর্ডের কোয়ালিফিকেশন অ্যান্ড কম্পোজিশন কেমন হবে, অ্যান্ড বোর্ডের স্ট্রাকচারিং, বোর্ডস ওন স্ট্রাকচার অ্যান্ড প্র্যাকটিসেসগুলো কেমন হবে, সেগুলো সম্পর্কে বলা হচ্ছে। এরপরে প্রিন্সিপাল 4টা হচ্ছে রিলেটেড টু সিনিয়র ম্যানেজমেন্ট, প্রিন্সিপাল 5 হচ্ছে গভর্নেন্স অফ গ্রুপ স্ট্রাকচার্স, অ্যান্ড প্রিন্সিপাল 6 হচ্ছে প্রিন্সিপাল 6, 7 অ্যান্ড 8, এই তিনটা ইজ রিলেটেড টু রিস্ক। একটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট ফাংশন, সেকেন্ডটা হচ্ছে রিস্ককে আইডেন্টিফাই করা, রিস্ককে মনিটর করা, অ্যান্ড কীভাবে রিস্ককে আমরা কন্ট্রোল করতে পারি, অ্যান্ড দ্য ফাইনাল ওয়ান ইজ হচ্ছে রিস্ককে আমরা কীভাবে কমিউনিকেট করছি। প্রিন্সিপাল 9 হচ্ছে কমপ্লায়েন্স। সো কমপ্লায়েন্স, ইন্টারনাল অডিট, এই দুইটাই রিলেটেড টু কমপ্লায়েন্স। সো সেখানে একটা কোম্পানি কমপ্লায়েন্স এনশিওর করছে কিনা, সেগুলোর জন্য আবার ইন্টারনাল অডিটিং করা হয়। সো ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স, অ্যান্ড দেন কম্পেনসেশন পলিসিগুলো কেমন হবে, সিনিয়র ম্যানেজমেন্টের কম্পেনসেশন কেমন হবে, হোয়াট আর দ্য ইনসেন্টিভস থাকবে, এই সকল বিষয়ে কম্পেনসেশনে চলে আসে এবং কম্পেনসেশন কমিটিও থাকে বোর্ডের মধ্যে। অ্যান্ড দেন হচ্ছে ডিসক্লোজার অ্যান্ড ট্রান্সপারেন্সি, অ্যানাদার প্রিন্সিপাল। ডিসক্লোজার অ্যান্ড ট্রান্সপারেন্সি নিয়ে আমরা অলরেডি কথা বলেছি। অ্যান্ড দেন দ্য রোল অফ সুপারভাইজার, যে সুপারভাইজারি যে রেসপন্সিবিলিটিটা আছে, বোর্ডে সুপারভাইজারি রেসপন্সিবিলিটি আছে, আবার ধরেন ম্যানেজমেন্টের মধ্যে সুপারভাইজার্স আছে। সো তাদের যে রেসপন্সিবিলিটি, তাদের যে রোল, সেগুলো নিয়েও এখানে কথা বলা হয়। সো দিজ আর দ্য 13টা প্রিন্সিপালের কথা বলা হচ্ছে কর্পোরেট গভর্নেন্স ফর ব্যাংকসের জন্য আন্ডার বাজেল।